সূর্যাস্তের পর এবং সূর্যোদয়ের আগে এই দুর্গে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে। রত্নাবতীর আত্মা এখনো দুর্গে ঘুরে বেড়ান। রাতে তারা কান্নার শব্দ শুনেছেন। দারিদ্র্য আর দুর্ভিক্ষের সময় বৃদ্ধ বা অসুস্থ লোকদের গভীর বনে রেখে আসা হতো, যেন তারা সেখানেই ধীরে ধীরে মৃত্যুবরণ করেন। এই বন আত্মাদের আবাস। কেউ বা কিছু আপনাকে অনুসরণ করছে, আপনাকে ভুল পথে নিয়ে যাচ্ছে, যেন আপনি আর কখনো ফিরে আসতে না পারেন। রাত্রিবেলা এই দুর্গে একবার যে প্রবেশ করে সে আর কখনো ফিরে আসে না। যদিও বা ভাগ্যক্রমে ফিরে আসে, সে আর আগের মতো স্বাভাবিক থাকে না। সময়ের সঙ্গে সঙ্গে দুর্গটি ধ্বংসস্তূপে পরিণত হয় এবং স্থানীয়রা মনে করেন এর পেছনে রয়েছে এক ভয়ঙ্কর অভিশাপ। এই হোটেলে এক ব্যক্তি তার সম্পূর্ণ পরিবারকে হত্যা করেছিল। মৃত্যুর পরও তার আত্মা এখানে থেকে গেছে বলে বিশ্বাস করা হয়। কেউ আবার অনুভব করেছেন যেন কেউ তাদের বিছানার চাদর সরিয়ে দিচ্ছে। মাঝরাতে বেলরুমে একটি রহস্যময় ছায়ামূর্তি নাচতে দেখেছেন। একাধিকবার নিরাপত্তা ক্যামেরায় একটি ছায়ামূর্তিকে করিডোরে ঘুরে বেড়াতে দেখা গেছে। কেউ কেউ শুনেছেন মৃদু হাসির শব্দ, আবার কেউ অনুভব করেছেন শীতল বাতাসের ঝাপটা। রহস্য এবং ভ্রমণ দুটোই যদি আপনাকে আকৃষ্ট করে, তবে আমাদের নতুন ভৌতিক ভ্রমণ সিরিজটি আপনার জন্যই। এই সিরিজে প্রতি শনিবার রাতে আমরা জানব বিশ্ববিখ্যাত ভৌতিক স্থান সম্পর্কে। এই সকল স্থানের ভৌতিক কাহিনী, রহস্যময় ইতিহাস ও বাস্তব অভিজ্ঞতা আপনাকে নিয়ে যাবে এক শীতল ছমছমে জগতে। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করার মাধ্যমে আমাদের সাথেই থাকুন। তবে চলুন আর দেরি না করে চলে যাওয়া যাক আমাদের আজকের ভ্রমণে। আমাদের আজকের ভ্রমণ স্থান জাপানের আত্মহত্যার বন আওকিগাহারা, যেখানে নীরবতা চিৎকার করে। জাপানের বিখ্যাত ফুজি পর্বতের পাদদেশে লুকিয়ে আছে এক রহস্যময় বন, যার নাম আওকিগাহারা। স্থানীয়ভাবে এটি জুকাই বা বৃক্ষ সমুদ্র নামে পরিচিত, কিন্তু বিশ্বজুড়ে এর আরেকটি ভয়ঙ্কর নাম রয়েছে, যা হল আত্মহত্যার বন। এটি এমন এক স্থান যেখানে গেলে আপনি শুনতে পারবেন শুধুমাত্র আপনার নিঃশ্বাসের শব্দ। পাখির ডাক নেই, বাতাস নেই, চারিদিকে শুধু বিশাল বিশাল গাছের সারি আর এক রহস্যময় শূন্যতা। তবে রাত হলে, অনেকে বলেন রাতের আধারে এই বনে কিসের যেন পদচারণার শব্দ শোনা যায়। কারো ফিসফিসানি, কারো কান্না, আর কখনো বা অদ্ভুত ছায়া সরে যেতে দেখা যায় গাছের ফাঁক দিয়ে। এই বন কেবল প্রকৃতির এক নিঃসঙ্গ অংশ নয়, এটি এমন এক স্থান যা বছরের পর বছর ধরে শত শত মানুষের শেষ গন্তব্য হয়ে দাঁড়িয়েছে। কেন আওকিগাহারা এত কুখ্যাত? জাপানে আত্মহত্যার হার বিশ্বে অন্যতম সর্বোচ্চ। বিষণ্ণতা, সামাজিক চাপ, কর্মজীবনের হতাশা, এসবের মিলিত রূপ জাপানি সমাজে আত্মহত্যাকে এক শীতল বাস্তবতায় পরিণত করেছে। আর আওকিগাহারা হয়ে উঠেছে সেই অন্ধকার বাস্তবতার এক প্রতিচ্ছবি। বলা হয় 1960 সালে প্রকাশিত নামিতো নামি বা ওয়েবস টাওয়ার নামক এক উপন্যাস এই বনকে আত্মহত্যার সঙ্গে যুক্ত করেছে। এই উপন্যাসে এক তরুণ তরুণী এই বনে এসেই তাদের জীবন ত্যাগ করেছিলেন। এরপর থেকেই যেন এটি এক করুণ ঐতিহ্যে পরিণত হয়েছে। কিন্তু সত্যি কি শুধু তাই? উপন্যাস থেকেই একটি বন এত কুখ্যাত হয়ে গেল? ইতিহাস বলছে অন্য কথা। আওকিগাহারা বহু শতাব্দী ধরে এক ভয়ঙ্কর অভিশাপ বহন করে আসছে, ওবাসুতের অভিশাপ। জাপানের ইতিহাস ঘাটলে পাওয়া যায় এক নিষ্ঠুর প্রথার কথা, যার নাম ওবাসুতে। একসময় দারিদ্র আর দুর্ভিক্ষের সময় বৃদ্ধ বা অসুস্থ লোকদের গভীর বনে রেখে আসা হতো, যেন তারা সেখানেই ধীরে ধীরে মৃত্যুবরণ করেন। অনেকে মনে করেন আওকিগাহারার নিস্তব্ধতার পেছনে এই প্রাচীন প্রথারই ছায়া পড়েছে। বনে ঢুকলে এই গাছগুলোর মধ্যে যেন ভেসে আসে শোকের কান্না। স্থানীয়রা বলেন এই বন আত্মাদের আবাস। কেউ কেউ দাবি করেন এখানে গেলে মনে হয় কেউ বা কিছু আপনাকে অনুসরণ করছে, আপনাকে ভুল পথে নিয়ে যাচ্ছে, যেন আপনি আর কখনো ফিরে আসতে না পারেন। যারা ফিরে এসেছেন তাদের অভিজ্ঞতা।
বছরের পর বছর ধরে যারা আওকিগাহারায় গিয়েছেন তারা এমন কিছু অভিজ্ঞতা বর্ণনা করেছেন যা শুনলে আপনার গা ছমছম করে উঠবে। নীরবতা যা অসহনীয়। এই বনে গেলে প্রথমে আপনি লক্ষ্য করবেন এক অস্বাভাবিক নীরবতা। আওকিগাহারার ভূগর্ভস্থ লাভা পাথরের কারণে এখানে শব্দ শোষিত হয়, ফলে বাতাসের শব্দ, পশু পাখির ডাক কিছুই শোনা যায় না। অদৃশ্য কণ্ঠস্বর। অনেকে দাবি করেছেন রাতে তারা কান্নার শব্দ শুনেছেন। কিছু লোক বলেছেন হঠাৎ তাদের মনে হয়েছিল কেউ তাদের নাম ধরে ডাকছে, কিন্তু চারপাশে কেউ ছিল না। হারিয়ে যাওয়া। আওকিগাহারায় প্রবেশ করলে অনেকেই দিগ্ভ্রান্ত হয়ে পড়েন। কম্পাস এখানে সঠিকভাবে কাজ করে না, কারণ মাটির নিচে রয়েছে চৌম্বকীয় পদার্থ। অনেকে বলেন এটি প্রকৃতির খেলা নয়, বরং আত্মারা আপনাকে ভুল পথে নিয়ে যাচ্ছে। ঝুলন্ত দেহ ও বিচিত্র বস্তু। বনের ভেতর হাঁটতে হাঁটতে অনেক সময় দেখা যায় ঝুলে থাকা পুরনো দড়ি, কাপড়ের টুকরো বা ফেলে যাওয়া জিনিসপত্র। অনেক সময় পর্যটকরা হঠাৎ করে খুঁজে পান পরিত্যক্ত তাঁবু, যা বোঝায় কেউ হয়তো এখানে শেষ রাত কাটিয়েছে, কিন্তু আর কখনো ফিরে যায়নি। পর্যটকদের জন্য সতর্কবার্তা। জাপান সরকার আওকিগাহারা প্রবেশপথে বড় বড় সাইনবোর্ড টানিয়ে রেখেছে, যেখানে লেখা, জীবন আমাদের বাবা মায়ের দেওয়া এক অমূল্য উপহার। আর একবার শান্তভাবে আমাদের বাবা মা, ভাই বোন এবং সন্তানদের সম্পর্কে ভাবুন। পথ চিনিয়ে দেওয়ার জন্য ফিতার ব্যবহার। অনেকে বনে প্রবেশ করার সময় গাছের সঙ্গে ফিতা বা দড়ি বেঁধে রাখেন, যেন তারা বেরিয়ে আসার পথ চিনতে পারেন। কিন্তু আপনি যদি দেখেন যে কোনো ফিতা মাঝপথেই কেটে গেছে। আওকিগাহারার বর্তমান অবস্থা। আওকিগাহারা এখনো আত্মহত্যার একটি প্রধান স্থান, যদিও জাপান সরকার এটি প্রতিরোধের জন্য কঠোর ব্যবস্থা নিচ্ছে। পুলিশ এবং স্বেচ্ছাসেবীরা নিয়মিত বন পরিদর্শন করে আত্মহত্যাপ্রবণ মানুষদের বুঝিয়ে ফেরানোর চেষ্টা করে। তবে আওকিগাহারা এখন কেবল আত্মহত্যার বনই নয়, এটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থানও বটে। অনেকেই আসে এখানকার নারুসাওয়া আইস কেভ ও ফুকাকু উইন্ড কেভগুলো ঘুরে দেখতে। কিন্তু যারা আসেন তাদের অনেকেই বলেন এখানে এক অদ্ভুত পরিবেশ রয়েছে, একটি গভীর অন্ধকার অনুভূতি যা শব্দে বলে বোঝানো যায় না, কেবল অনুভব করা যায়। আপনি কি এখানে যেতে একা সাহস করবেন? আওকিগাহারা কেবল একটি বন নয়, এটি এক জীবন্ত কাহিনী। এটি শত শত আত্মার কান্না বহন করে, ইতিহাসের নিষ্ঠুর প্রথার সাক্ষী হয়ে আছে, আর আজও মানুষের অব্যক্ত যন্ত্রণার প্রতিচ্ছবি। আপনি যদি একবার এই বনে যান, তাহলে কি রাতের আধারে গাছের ফাঁকে অদ্ভুত ছায়া দেখতে পাবেন, ফিসফিসানি শুনতে পাবেন, নাকি অনুভব করবেন কারো দৃষ্টির চাপ যে আপনাকে অনুসরণ করছে? তবে হ্যাঁ, যদি একবার আওকিগাহারার গহীনে হারিয়ে যান, তাহলে কি আপনি আর ফিরে আসতে পারবেন? এই ছিল আমাদের আজকের ভৌতিক ভ্রমণ। আশা করি আপনারা সবাই ভ্রমণটি উপভোগ করেছেন। ভৌতিক ভ্রমণের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের ভ্রমণ স্থান দক্ষিণ এশিয়ার অন্যতম রহস্যময় জায়গা, ভারতের ভানগড় দুর্গ। লোকমুখে শোনা যায় রাত্রিবেলা এই দুর্গে একবার যে প্রবেশ করে সে আর কখনো ফিরে আসে না। যদিও বা ভাগ্যক্রমে ফিরে আসে, সে আর আগের মতো স্বাভাবিক থাকে না। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ASI সূর্যাস্তের পর এবং সূর্যোদয়ের আগে এই দুর্গে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই স্থানে ঘুরতে আসা পর্যটকরা জানিয়েছে দুর্গ থেকে ভেসে আসে কান্নার শব্দ, হাসির আওয়াজ ও কারো পায়ে চলার শব্দ। দর্শনার্থীরা দেখেছেন অন্ধকার ছায়া বা আকৃতিহীন উপস্থিতি। কেউ কেউ অনুভব করেছেন যে কেউ তাদের ধাক্কা দিচ্ছে, অথচ আশেপাশে কেউ ছিল না। এছাড়া নারীর কান্নার শব্দ বা সাহায্যের জন্য চিৎকার তো স্থানীয়দের কাছে প্রতিদিনকার বিষয়। BBC, ন্যাশনাল জিওগ্রাফি ও নানা নামকরা আন্তর্জাতিক সংস্থা এই স্থানকে নিয়ে প্রতিবেদন করেছে। যদিও এই সকল অলৌকিক বিষয়ের কোনো পাকাপোক্ত প্রমাণ পাওয়া যায়নি। ভারতীয় প্যারানর্মাল সোসাইটি ভৌতিক অভিজ্ঞতাগুলোকে মানুষের ভুল বলেই উড়িয়ে দিয়েছেন। তবে সত্যিই কি তাই? বাস্তবতা ও অলৌকিকতা, ভানগড় দুর্গের এই দুই নিয়েই হবে আমাদের আজকের আলোচনা।
তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবেন। তবে চলুন দেরি না করে চলে যাওয়া যাক আমাদের আজকের ভ্রমণ স্থান ভানগড় দুর্গে, কেননা সন্ধ্যার আগেই ফেরত আসতে হবে। ভানগড় দুর্গের ইতিহাস। ভানগড় দুর্গ নির্মাণ করা হয় 1573 সালে। আমেরের রাজা ভগবন্ত দাস তার কনিষ্ঠ পুত্র মাধো সিংহের জন্য এটি নির্মাণ করেন। দুর্গটি ছিল একসময় একটি সমৃদ্ধ রাজ্য, যেখানে বসবাস করত অসংখ্য মানুষ। এখানে রাজপ্রাসাদ, মন্দির এবং নানা স্থাপত্য শিল্পের নিদর্শন রয়েছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দুর্গটি ধ্বংসস্তূপে পরিণত হয় এবং স্থানীয়রা মনে করেন এর পেছনে রয়েছে এক ভয়ঙ্কর অভিশাপ। ভানগড় দুর্গের অভিশাপ ও কিংবদন্তি। ভানগড় দুর্গের রহস্যময় ধ্বংসের পেছনে জড়িয়ে রয়েছে 3টি জনপ্রিয় কিংবদন্তি। সাধু বাবা বালকনাথের অভিশাপ। জনশ্রুতি অনুযায়ী ভানগড় দুর্গ তৈরি হওয়ার আগে এই স্থানে বাবা বালকনাথ নামে এক সাধু ধ্যানমগ্ন ছিলেন। রাজা ভগবন্ত দাস যখন এই স্থানে দুর্গ নির্মাণের পরিকল্পনা করেন, তখন সেই সাধু শর্ত দেন যে দুর্গের উচ্চতা যেন কখনই তার আশ্রমে ছায়া না ফেলে। রাজা ভগবন্ত দাস এই শর্ত মেনে নেন এবং দুর্গটি নির্মাণ শুরু করেন। তবে পরবর্তীতে রাজপুত্র মাধো সিংহ দুর্গের উন্নতি করতে গিয়ে তার উচ্চতা আরও বাড়িয়ে দেয়। এর ফলে দুর্গের ছায়া সেই সাধুর আশ্রমের উপর পড়ে যায়, যা তার শর্ত ভঙ্গ করে। এতে সাধু রুষ্ট হয়ে দুর্গকে অভিশাপ দেন এবং বলেন, এই দুর্গ ধ্বংস হয়ে যাবে এবং এখানে কেউ কখনো স্থায়ীভাবে বসবাস করতে পারবে না। এর কিছুদিনের মধ্যেই কোনো এক অজানা কারণে দুর্গের পতন ঘটে এবং স্থানটি জনশূন্য হয়ে পড়ে। স্থানীয়দের বিশ্বাস, আজও কেউ এখানে রাত কাটালে সেই অভিশাপের শিকার হয়। তান্ত্রিক সিংহিয়া ও রাজকন্যা রত্নাবতীর কিংবদন্তি। রাজকুমারী রত্নাবতী ভানগড় দুর্গের ইতিহাস ও কিংবদন্তির এক রহস্যময় চরিত্র। যদিও তার বাস্তব অস্তিত্ব নিয়ে ঐতিহাসিক প্রমাণ খুবই সীমিত, তবে স্থানীয়দের মুখে প্রচলিত কাহিনী অনুসারে তিনি ছিলেন ভানগড় রাজ্যের রাজকন্যা। কেউ বলেন তিনি ছিলেন রাজা মাধো সিংহের পত্নী, তবে অধিকাংশের মতে তিনি রাজা চতুর্ভুজ সিংহের কন্যা ছিলেন। তান্ত্রিক সিংহিয়া রাজকুমারী রত্নাবতীর প্রেমে পড়েছিলেন, তবে তিনি জানতেন যে সাধারণভাবে রাজকুমারীকে পাওয়া তার পক্ষে সম্ভব নয়। তাই তিনি কালো জাদু ব্যবহার করার পরিকল্পনা করেন। যখন রত্নাবতী এক দাসীর সঙ্গে সুগন্ধি কিনতে গিয়েছিলেন, তান্ত্রিক সেই সুগন্ধির বোতলে এক শক্তিশালী মন্ত্র প্রয়োগ করেন, যাতে রত্নাবতী যদি এটি ব্যবহার করে তিনি তার প্রেমে পড়ে যাবেন। কিন্তু রাজকুমারী ছিলেন খুবই বুদ্ধিমান। তিনি তান্ত্রিকের কৌশল ধরে ফেলেন এবং বোতলটি একটি পাথরের উপর ছুঁড়ে ফেলেন। তখনই সেই পাথর গড়িয়ে গিয়ে তান্ত্রিকের ওপর পড়ে এবং তাকে পিষে হত্যা করে ফেলে। মৃত্যুর আগে তান্ত্রিক অভিশাপ দিয়ে যান যে ভানগড় রাজ্য সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে, এখানের কেউ বাঁচবে না। এরপরই দুর্গের উপর দুর্যোগ নেমে আসে। কিছুদিনের মধ্যেই শত্রুরা দুর্গ আক্রমণ করে এবং রাজকুমারী সহ রাজপরিবারের সবাই নিহত হন। স্থানীয়দের বিশ্বাস, রত্নাবতীর আত্মা এখনও দুর্গে ঘুরে বেড়ান। কেউ কেউ বলেন রাজকুমারীর আত্মা মুক্তি পেতে চায়, কিন্তু অভিশাপের কারণে তা সম্ভব হচ্ছে না। তান্ত্রিক সেবতারের অভিশাপ। অধিকাংশের মতে তান্ত্রিক সিংহিয়া, সেফতা, ভালুনাথ ইত্যাদি সবাই একই ব্যক্তি। ভিন্ন কিংবদন্তিতে তিনি ভিন্ন ভিন্ন নামে পরিচিত। বলা হয় এই তান্ত্রিক কোনো এক অজানা কারণে ভানগড়ের উপর জাদু করেন, যাতে ভানগড় ধ্বংস হয়ে যায়। এর ফলে এক রাত ও দিনের ভেতর তৎকালীন সময়ের 14,000 জনসংখ্যার প্রায় অর্ধেক মানুষ তাদের রাজার সাথে ভানগড় ছেড়ে পালিয়ে যান এবং অন্য স্থানে বসতি স্থাপন করেন, এবং সেই জায়গাটি নতুন জয়পুর নামে পরিচিতি লাভ করে এবং ভানগড় পরিচিতি পায় পুরাতন জয়পুর নামে। সন্তোষ প্রাজপাত নামক ভানগড়ের একজন ট্যুর গাইড বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কিংবদন্তিটি সম্পর্কে জানান। দর্শনার্থীদের ভৌতিক অভিজ্ঞতা। বর্তমানে ভানগড় দুর্গ ভারতীয় পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান হলেও এটি রাতের বেলায় পুরোপুরি নিষিদ্ধ এলাকা। স্থানীয় জনগণ এবং পর্যটকদের অনেকে দাবি করেছেন যে সূর্যাস্তের পর দুর্গের ভেতর থেকে অদ্ভুত আওয়াজ আসে। অনেক সময় হাসির শব্দ, কান্নার আওয়াজ বা কারো পায়ের শব্দ শোনা যায়। কিছু পর্যটক দাবি করেন রাতের বেলা দুর্গের ভেতর প্রবেশ করার পর তারা অদ্ভুত অনুভূতি বা অস্বাভাবিক পরিস্থিতির সম্মুখীন হয়েছেন।
কেউ কেউ বলেছেন তারা অদৃশ্য শক্তির ধাক্কা অনুভব করেছেন। কেউ আবার জানিয়েছেন দুর্গের ভেতর প্রবেশের পর তাদের শরীর অসুস্থ হয়ে পড়েছে। ভানগড় দুর্গের বর্তমান অবস্থা। বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ভানগড় দুর্গকে সংরক্ষিত ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে ঘোষণা করেছে। দিনের বেলা এটি পর্যটকদের জন্য উন্মুক্ত থাকে, তবে সূর্যাস্তের পর প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। দুর্গের গেটের সামনে একটি বোর্ড টানানো রয়েছে, যেখানে লেখা আছে, সন্ধ্যা 6টার পর এখানে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয়। ভানগড় দুর্গের আশেপাশে এখনো কিছু গ্রাম রয়েছে, তবে স্থানীয়রা সূর্যাস্তের আগেই তাদের বাড়ি ফিরে যান এবং রাতে দুর্গের কাছেও আসেন না। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ ও প্যারানর্মাল সোসাইটি এখানে ঘটা অলৌকিক ঘটনাগুলোকে বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। ভারতীয় প্রত্নতত্ত্ববিদ ডক্টর বিনয় কুমার গুপ্ত ভানগড়ের এই বিরান অবস্থার জন্য প্রাকৃতিক বা মানবসৃষ্ট কোনো দুর্যোগকে দায়ী করেন। 2022 সালে বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানান যে কোনো জায়গার জনসংখ্যা কমে যাওয়ার পেছনে সেই স্থানের দৈনন্দিন সুবিধার অভাব দায়ী থাকে। এক্ষেত্রেও কোনো বড় আক্রমণ বা দীর্ঘমেয়াদী প্রাকৃতিক খরা জনগণদের ভানগড় পরিত্যাগ করতে বাধ্য করেছেন বলে তিনি মনে করেন। ভারতীয় প্যারানর্মাল সোসাইটির সদস্য সিদ্ধার্থ ভান্তওয়াল বলেন, 2012 সালে প্রথম কোনো প্যারানর্মাল দল ভানগড়ে গবেষণার জন্য যান। তাদের দল সেখানে এক রাত কাটায় এবং তাদের নানা প্যারানর্মাল পরীক্ষা সেখানে চালানো হয়। তবে তাদের কোনো পরীক্ষাতেই কোনো অলৌকিক কিছু ধরা পড়েনি। তার মতে এখানে উপস্থিত পশু পাখির আওয়াজ ও ভৌতিক পরিবেশ মানুষের মনে এই ভ্রান্তিগুলো সৃষ্টি করে। ভানগড় দুর্গের পানি, গাছ ও মনোরম পরিবেশ পশু পাখিদের আকৃষ্ট করে। এ সকল প্রাণীদের ভেতর বাঘ, চিতাবাঘ, শিয়াল, হায়না, ভাল্লুক, বন্য শূকর, বানর ইত্যাদি রয়েছে। ভূতের সাথে দেখা হলেও হয়তো ছাড়া পাওয়ার পথ রয়েছে, তবে বাঘ, হায়না বা ভাল্লুকের সামনে পড়লে আর রক্ষা নেই। ভানগড় দুর্গ শুধুমাত্র একটি ঐতিহাসিক স্থান নয়, এটি ভারতের সবচেয়ে ভৌতিক এবং অন্যতম রহস্যময় স্থান হিসেবেও পরিচিত। এর সঙ্গে জড়িত ভয়ঙ্কর অভিশাপ ও ভৌতিক কাহিনীগুলো এটিকে আরো রহস্যময় করে তুলেছে। যদি সুযোগ পান তাহলে কি আপনি সূর্যাস্তের পর ভানগড় দুর্গে রাত কাটাতে চাইবেন? ভানগড় দুর্গ কি সত্যিই ভুতুড়ে, নাকি শুধুই মানুষের কল্পনা? সম্পূর্ণ আলোচনাটি শুনে আপনাদের কি মনে হলো কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি আজকের ভ্রমণটি আপনারা উপভোগ করেছেন। ভৌতিক ভ্রমণের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের ভ্রমণ স্থান কানাডার রকি পর্বতমালার মাঝে দাঁড়িয়ে থাকা বানফ স্প্রিংস হোটেল, যার আরেক নাম ক্যাসেল ইন দ্য রকি। 1888 সালে কানাডিয়ান প্যাসিফিক রেলওয়ে দ্বারা নির্মিত এই হোটেলটি দেখতে যেমন রাজকীয়, তেমনি এর অতীত রহস্যে মোড়ানো। দর্শনার্থীরা বলেছেন তারা এখানে দেখতে পেয়েছেন অদ্ভুত ছায়ামূর্তি, শুনেছেন কোনো অশরীরী কণ্ঠস্বর, আর অনুভব করেছেন এক অদ্ভুত উপস্থিতি। আজ আমরা জানবো কানাডার এই অদ্ভুত জায়গাটি সম্পর্কেই। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবেন। তবে চলুন চলে যাওয়া যাক কানাডার ক্যাসেল ইন দ্য রকি নামে পরিচিত এই হোটেলের কাহিনীতে। এক বিলাসবহুল হোটেল থেকে রহস্যময় দুর্গ। 1888 সালে বানফ স্প্রিংস হোটেলটি নির্মিত হয়েছিল মূলত অভিজাত পর্যটকদের জন্য। রকি পর্বতমালার শ্বাসরুদ্ধকর সৌন্দর্যের মাঝে এই হোটেলটি ছিল বিলাসবহুল আবাসস্থল, যেখানে ধনীরা ছুটি কাটাতে আসতেন। কিন্তু নির্মাণকালেই ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। জনশ্রুতি অনুসারে এক ভুল নকশার কারণে হোটেলের একটি গোপন কক্ষ জানালাবিহীন থেকে যায়। সেই ঘরটি পরে তালাবন্ধ করে দেওয়া হলেও রাতের বেলা এখনো সেখানে দেখা যায় আলো জ্বলতে। ভৌতিক কাহিনী ও অভিজ্ঞতা। এই হোটেলটিকে ঘিরে রয়েছে বেশ কয়েকটি মজাদার বা ভয়ঙ্কর কাহিনী। পর্যটক এবং কর্মচারীরা বহু বছর ধরে এমন সব ঘটনা প্রত্যক্ষ করেছেন যা ব্যাখ্যাতীত। ভূতকোণের অসমাপ্ত গল্প। বলা হয় এক নববধূ তার বিয়ের দিন এই রাজকীয় হোটেলের বিশাল সিঁড়ি দিয়ে হেসে খেলে নামছিলেন। তার রেশমি গাউনের ঝলমলে আভা সবার নজর কাটছিল।
কিন্তু হঠাৎ করে এই কোনো এক কারণে তার পোশাকে আগুন ধরে যায়। আতঙ্কিত হয়ে তিনি দ্রুত নামতে গিয়ে পা পিছলে সিঁড়ি থেকে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এখনও হোটেলের অনেক অতিথি এবং কর্মচারীরা দাবি করেন তারা মাঝরাতে বেলরুমে একটি রহস্যময় ছায়ামূর্তি নাচতে দেখেছেন। কেউ কেউ শুনেছেন মৃদু হাসির শব্দ, আবার কেউ অনুভব করেছেন শীতল বাতাসের ঝাপটা, ঠিক যেন কেউ পাশ দিয়ে হেঁটে গেল। স্যাম দ্য বেল বয়, মৃত হয়েও যে কর্মরত। স্যাম ম্যাকাওয়েল ছিলেন হোটেলের সবচেয়ে পরিশ্রমী কর্মচারীদের একজন। তিনি এতটাই নিবেদিত প্রাণ ছিলেন যে মৃত্যুর পরও তার আত্মা এখানে থেকে গেছে বলে বিশ্বাস করা হয়। অনেক অতিথি জানিয়েছেন গভীর রাতে দরজায় কড়া নাড়ার শব্দ তারা শুনেছেন। কেউ কেউ তাদের লাগেজ নিজের অজান্তেই স্যাম দ্য বেলবয়ের হাতে দিয়ে ফেলেছেন। তবে সবচেয়ে মজাদার ব্যাপার হলো, যখন তারা স্যামকে ধন্যবাদ জানাতে চান তখন তিনি ধোঁয়ার মতো মিলিয়ে যান। একাধিকবার নিরাপত্তা ক্যামেরায় একটি ছায়ামূর্তিকে করিডোরে ঘুরে বেড়াতে দেখা গেছে। গোপন কক্ষ, যেখানে কেউ টিকতে পারে না। এই রাজকীয় হোটেলের একটি নির্দিষ্ট কক্ষ নিয়ে রয়েছে বহু রহস্য। জনশ্রুতি অনুসারে ভুল নকশার কারণে জানালাবিহীন একটি কক্ষ এই হোটেলে তৈরি হয়েছিল, যা পরবর্তীতে তালাবদ্ধ করে রাখা হয়। কিন্তু আজও অনেক অতিথি এবং কর্মচারী বলেছেন রাতে এই কক্ষ থেকে অদ্ভুত শব্দ ভেসে আসে। কেউ কেউ ঘরের ভেতর অদৃশ্য কারো ফিসফিসানি শুনেছেন। কেউ আবার অনুভব করেছেন যেন কেউ তাদের বিছানার চাদর সরিয়ে দিচ্ছে। এক দম্পতি এই কক্ষে রাত কাটানোর পর ভোরবেলা আতঙ্কে হোটেল ছেড়ে চলে যান। তাদের ভাষ্যমতে গভীর রাতে ঘরের দেয়ালে ছায়ামূর্তি তারা নড়তে দেখেছেন এবং ঘরের দরজা আপনা আপনি খুলে যেত। হোটেল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চায় না, কিন্তু এই কক্ষটি আজও অধিকাংশ সময় ফাঁকা রাখা হয়। বার্ন স্প্রিং এর বর্তমান অবস্থা। আজও বার্ন স্প্রিং হোটেল তার ঐতিহাসিক সৌন্দর্য ও রহস্যময়তা ধরে রেখেছে। এটি এখন ফেয়ারমন্ট চেইনের অধীনে পরিচালিত এবং বিলাসবহুল রিসোর্ট হিসেবে ব্যবহৃত হয়। দিনে এটি পর্যটকদের জন্য এক স্বপ্নের মতো জায়গা, যেখানে পাহাড়ি সৌন্দর্য আর প্রাচীন স্থাপত্য মিলেমিশে এক অনন্য অভিজ্ঞতা দেয়। কিন্তু রাতের বেলা চিত্রটা সম্পূর্ণ আলাদা হয়ে যায়। অনেক অতিথি দাবি করেছেন তারা করিডোরে অদৃশ্য পায়ের শব্দ শুনেছেন, দরজায় অজানা কণ্ঠে ফিসফিসানি পেয়েছেন কিংবা জানালার বাহিরে অদ্ভুত ছায়া দেখেছেন। কিছু অতিথি তো এমনও বলেছেন গভীর রাতে কেউ তাদের বিছানার চাদর টেনে সরিয়ে দিচ্ছে, এমনটা তারা অনুভব করেছেন। যদিও এই গল্পগুলোর সত্যতা নিয়ে বেশ বিতর্ক রয়েছে, তবে স্থানীয়রা এবং বহু পর্যটক মনে করেন এখানে কিছু একটা অস্বাভাবিক তো ঘটেই চলেছে। এই হোটেল নিয়ে বেশ অনেকগুলো গুজবও আছে। যেমন অনেকে বিশ্বাস করেন এই হোটেলে এক ব্যক্তি তার সম্পূর্ণ পরিবারকে হত্যা করেছিল, যদিও এর কোনো সত্যতা পাওয়া যায়নি। আপনি কি বার্ন স্প্রিং হোটেলে এক রাত কাটানোর সাহস রাখবেন? সত্যি বলতে এমন একখানা রাজকীয় হোটেলে আমি তো এক রাত থাকতেই চাইব। ভৌতিক ভ্রমণের পূর্ব দুটি এপিসোড ছিল বেশ ভয়ঙ্কর এবং রহস্যময়। আপনারা যদি এখনো পর্ব দুটি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই প্লেলিস্টে গিয়ে দেখবেন। এই ছিল আমাদের আজকের ভৌতিক ভ্রমণ। আশা করি আপনারা সবাই ভ্রমণটি উপভোগ করেছেন। সেই ছোট মেয়েটির আত্মা এখনো সেই দ্বীপে রয়ে গেছে। ডন জুলিয়ানের মৃতদেহটি ঠিক সেইভাবেই দ্বীপের পানিতে ভেসে ওঠে যেভাবে সেই বাচ্চা মেয়েটির মৃতদেহ ভেসে উঠেছিল। রাতের অন্ধকার নামলে এই পুতুলেরা হয়ে ওঠে রহস্যময়। পুতুলগুলোর চোখ যেন নড়াচড়া করে, তাদের ক্যামেরায় পুতুলগুলোর মুখ বদলে যেতে দেখা গেছে। বাচ্চা মেয়েটির আত্মাকে শান্ত করতে হলে আরো এমন অনেক পুতুল সে বাচ্চা মেয়েটিকে এনে দিতে হবে। ভৌতিক ভ্রমণের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের ভ্রমণ স্থান মেক্সিকোর রহস্যময় পুতুলের দ্বীপ। কল্পনা করুন একটি নিঃসঙ্গ দ্বীপ, যেখানে শত শত পুরনো ছেঁড়া ফাটা অদ্ভুত দেখতে পুতুল ঝুলে আছে গাছের ডালে ডালে। দিনের আলো এদের দেখে মনে হতে পারে যেন এগুলো কেবলই উপেক্ষিত খেলনা, কিন্তু রাতের অন্ধকার নামলে এই পুতুলেরা হয়ে ওঠে রহস্যময়। বাতাস বইলে মনে হয় পুতুলগুলো যেন ফিসফিস করে কথা বলছে। তাদের ফাঁকা চোখের গহ্বরে লুকিয়ে আছে কোনো এক অদৃশ্য অভিশাপ।
এটি কোনো ভুতুরে সিনেমার গল্প নয়, এটি মেক্সিকোর লা ইসলা দে লাস মুনেকাস বা পুতুলের দ্বীপ নামে পরিচিত একটি সত্যিকারের জায়গার বাস্তব বর্ণনা। আজ আমরা জানবো এই দ্বীপের রহস্য সম্পর্কেই। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবেন। তবে চলুন দেরি না করে চলে যাওয়া যাক আমাদের আজকের ভৌতিক ভ্রমণে। নিঃসঙ্গতার ভয়ঙ্কর আবিষ্কার। লা ইসলা দে লাস মুনেকাস এর কিংবদন্তি শুরু হয় এক ব্যক্তি থেকে, যার নাম ডন জুলিয়ান সান্তানা বেরোরা। 1950-এর দশকে এই ব্যক্তি মেক্সিকো সিটির দক্ষিণে সোখিমিলকো ক্যানেলের কাছে অবস্থিত দ্বীপে একাই বসবাস শুরু করেন। লোকমুখে প্রচলিত আছে তিনি একদিন ক্যানেলের পানিতে একটি ছোট মেয়ের মৃতদেহ ভেসে উঠতে দেখেন। ডন জুলিয়ান মেয়েটির মৃতদেহ দেখতে পেয়ে বেশ আতঙ্কিত হয়ে পড়েন। যদিও ইতিহাস বা স্থানীয় কোনো নথিতে স্পষ্টভাবে উল্লেখ নেই যে তিনি এই মৃতদেহটির সাথে কি করেছিলেন, তবে প্রচলিত কাহিনীগুলো থেকে জানা যায় যে তিনি মেয়েটিকে উদ্ধার করার চেষ্টা করেছিলেন, কিন্তু ততক্ষণে খুব দেরি হয়ে গিয়েছিল। তিনি স্থানীয়দের এ ব্যাপারে জানালে তারা সকলে মিলে প্রশাসনের কাছে সেই মৃতদেহটি তুলে দেয়। তবে অনেকেই মনে করেন এটি সত্যি নয়। তাদের মতে জুলিয়ান নিজেই মেয়েটির শেষকৃত্য সম্পন্ন করেছিলেন। তবে সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো, এই ঘটনার পর থেকেই জুলিয়ান সেই দ্বীপে এক রহস্যময় আতঙ্ক অনুভব করতে থাকেন এবং বিশ্বাস করেন যে সেই ছোট মেয়েটির আত্মা এখনো সেই দ্বীপে রয়ে গেছে। হঠাৎ একদিন ক্যানেলের পানিতে ঠিক সেইভাবেই একটি ছোট পুতুল ভেসে ওঠে। জুলিয়ান সেটিকে তুলে এনে গাছের ডালে ঝুলিয়ে দেন এবং বিশ্বাস করেন যে এটি হয়তো সেই বাচ্চা মেয়েটির আত্মাকে শান্তি দেবে। কিন্তু অদ্ভুতভাবে এরপর থেকে বিভিন্ন জায়গা থেকে আরো অনেক পুতুল সেই দ্বীপে ভেসে আসতে থাকে। এ থেকেই শুরু হয় জুলিয়ানের পুতুল সংগ্রহের অদ্ভুত কার্যকলাপ, যা পরবর্তীতে এই দ্বীপটিকে পুতুলের দ্বীপ নামে পরিচিত করে তোলে। অভিশপ্ত দ্বীপ যেখানে পুতুলেরা রাজত্ব করে। ডন জুলিয়ান দিনে দিনে আরো আতঙ্কিত হতে শুরু করেন। তিনি শুনতে পেতেন অদ্ভুত সব শব্দ, জল ছলছল করা, ফিসফিসানি, এমনকি শিশুর কান্নার আওয়াজ। তিনি বিশ্বাস করতে শুরু করেন কেবল একটি পুতুলই যথেষ্ট নয়। বাচ্চা মেয়েটির আত্মাকে শান্ত করতে হলে আরো এমন অনেক পুতুল সে বাচ্চা মেয়েটিকে এনে দিতে হবে। তাই তিনি নিজেই পুতুল বানাতে এবং নানা জায়গা থেকে পুতুল সংগ্রহ করতে শুরু করেন। শহরের বর্জ্যের স্তূপ থেকে, স্থানীয়দের কাছ থেকে, এমনকি নানা জায়গায় যেখানেই তিনি পুতুল পেতেন তা নিয়ে এসে দ্বীপের গাছের ডালে, ঘরের দেয়ালে এবং দ্বীপের প্রতিটি কোণে কোণে ঝুলিয়ে দিতে লাগলেন। এভাবেই এই দ্বীপটি পুরনো ছেঁড়া ফাটা পুতুলে ভরে যায়। কিন্তু অদ্ভুতভাবে এই পুতুলগুলো ধীরে ধীরে এক অশুভ শক্তির অংশ হয়ে ওঠে। পর্যটকরা দাবি করেন পুতুলগুলোর চোখ যেন নড়াচড়া করে, কখনো কখনো নাকি ফিসফিস শব্দ করে কথা বলার আওয়াজও শোনা যায়। রহস্যময় মৃত্যু। 50 বছরেরও বেশি সময় ধরে ডন জুলিয়ান এই দ্বীপে একাই বসবাস করতেন। তার সঙ্গে ছিল একমাত্র এই পুতুলগুলো। 2001 সালে কাকতালীয়ভাবে ডন জুলিয়ানের মৃত্যু ঘটে এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল ডন জুলিয়ানের মৃতদেহটি ঠিক সেইভাবেই দ্বীপের পানিতে ভেসে ওঠে যেভাবে সেই বাচ্চা মেয়েটির মৃতদেহ ভেসে উঠেছিল। বিষয়টি কাকতালীয় নাকি অভিশাপ তা নিয়ে অনেকের মনেই সন্দেহ রয়েছে। পর্যটক ও স্থানীয়দের অভিজ্ঞতা। বর্তমানে মেক্সিকোর এই পুতুলের দ্বীপ অন্যতম জনপ্রিয় রহস্যময় পর্যটন স্থানে পরিণত হয়েছে। যারা সেখানে গিয়েছেন তাদের অভিজ্ঞতা শিউরে ওঠার মতো। অনেকেই বলেছেন তারা পুতুলগুলোর চোখ নড়াচড়া করতে দেখেছেন। কেউ কেউ অনুভব করেছেন পুতুলগুলো যেন ফিসফিস করে কথা বলছে। রাতে নৌকা নিয়ে দ্বীপের কাছাকাছি গেলে এক ধরনের চাপা কান্নার আওয়াজ শোনা যায়। কিছু পর্যটক দাবি করেছিলেন তাদের ক্যামেরায় পুতুলগুলোর মুখ বদলে যেতে দেখা গেছে। পুতুল দ্বীপের বর্তমান অবস্থা। যদিও ডন জুলিয়ানের মতো কেউ এখন আর এই দ্বীপে স্থায়ীভাবে বসবাস করছে না, তবে পর্যটকরা অনুমতি নিয়ে এখানে যেতে পারেন। স্থানীয়রা বিশ্বাস করেন দ্বীপটি অভিশপ্ত, তাই তারা রাতে কেউ দ্বীপের আশেপাশে যান না। দ্বীপের গাছের ডালে ঝুলে থাকা শত শত পুতুল আজও এক রহস্যময় ইতিহাসের সাক্ষী হয়ে আছে।
ঠিক কি হয়েছিল সেই দ্বীপে ডন জুলিয়ানের সাথে? কোথা থেকেই বা এসেছিল সেই ছোট বাচ্চা মেয়েটির মৃতদেহ? কি হয়েছিল তার? কিভাবে ঘটেছিল এই রহস্যময় মৃত্যু? তা কেউই বলতে পারে না। আপনি কি ডন জুলিয়ানের মতো এই দ্বীপে এক রাত পুতুলগুলোর সাথে কাটাতে চাইবেন? সত্যি বলতে আমার মনে তো এত সাহস নেই। এই ছিল আমাদের আজকের ভৌতিক ভ্রমণ। আশা করি আপনারা সবাই আমাদের আজকের ভ্রমণটি উপভোগ করেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদেরও দেখার সুযোগ করে দেবেন। আপনাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী ভ্রমণে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পিছনে দেখতে ভুলবেন না।